This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানেই আপনারা জানেন সময় ঠোঁট কাটার। হ্যাঁ, ঠোঁট কাটার সময় মানে তো আপনাদেরও সময়, তার কারণ আপনাদের সে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠোঁট কাটা সাহসের সঙ্গে করে, একেবারে চাঁচাছোলাভাবে। আজও তার অন্যথা হবে না, কথা দিচ্ছি। দিন কয়েকের মধ্যে বোধহয় সবচেয়ে বড় চমকে দেওয়া ঘটনা মুম্বাইয়ের বান্দ্রার অভিজাত এলাকায়। আপনারা জানেন অভিনেতা, হ্যাঁ, সৈফ আলী খানের কথা বলছি। সৈফ আলী খান এবং করিনা কাপুর খান তাদের বাড়িতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়েন। অনেক টালবাহানা, যেটাকে অনেক সময় নাটক বলা হয়, সেই অনেক নাটকের পর সৈফ আলী খানকে একের পর এক ছুরির কোপ বসিয়ে সেই দুষ্কৃতী পালিয়ে যায়। একটু অন্যরকমভাবে বললে পালিয়ে যেতে সক্ষম হয়, পালিয়ে যাওয়ার অবকাশ পায়। এই প্রশ্নগুলো কনসিয়াসলি করছি। আজ ভোরে পুলিশ সেই দুষ্কৃতীকে পাকড়াও করেছে, গ্রেফতার করেছে। সেখানেও কিন্তু বড়সড় চমক আছে, সাম্প্রতিককালের অন্যতম চমক, অন্যতম কানেকশন। দেখুন, সৈফ আলী খান থাকেন মুম্বাইয়ের সদ্গুরু শরণ আবাসনের 12 তলায়। দুষ্কৃতী সেখানে ঢুকেছিল মুখ ঢেকে, পায়ে হেঁটে, কিন্তু বেরোনোর সময় মুখের ঢাকনাটা সরে গিয়েছিল। ক্লোজ সার্কিট ক্যামেরার দিকে একবার তাকিয়েও ছিল। হন্যে হয়ে তল্লাশিতে নামে মুম্বাই পুলিশ। 3 দিন বাদে কেল্লা ফতে রবিবার ভোরে পশ্চিম থানের হিরানন্দানী এস্টেট এলাকায় মেট্রো রেলের শ্রমিক বসতির পাশে ঝোপে খোঁজ মেলে তার। आप देख सकते हैं मेरे बाजू में ये हीरानंदानी स्टेट है, बहुत बड़ी सोसाइटी, हाई प्रोफाइल सोसाइटी। यहाँ पे बहुत बड़े अक्सर पॉलिटिशियन रहते हैं और उसके पीछे एग्जैक्ट पीछे एक लेबर कैंप है। लेबर कैंप में कुछ मजदूर काम करते हैं और उसके पीछे एक जंगल है। जंगल में उसको आरोपी को पकड़ा गया। रात को इस जंगल में वो छुपा था और उसको मोबाइल उसका जो चालू था, उसको मोबाइल के माध्यम से पुलिस ने उसको ढूंढ लिया और उसको पकड़ लिया। इस सारी कार्रवाई में 200 से 300 से ज़्यादा पुलिस और कुछ अधिकारी इसमें शामिल थे। मोहम्मद शरीफुल इस्लाम शहजाद, एज 30 ईयर्स। अभी तक की इन्वेस्टिगेशन में ये समझ में आया है कि ये आरोपी चोरी के इरादे से उस घर में उसने एंटर किया था और उस समय पर ये इंसिडेंस हुआ था। মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ না, গ্রেফতার হওয়ার পর এই নামটা বলেনি ওই দুষ্কৃতী, বলেছিল তার নাম বিজয় দাস। এখানেই কাহানি মে টুইস্ট। মুম্বাই পুলিশের সন্দেহ সৈফের ওপর হামলাকারী বাংলাদেশি। मुंबई पुलिस की शुरुआती जांच में ऐसा पता चला कि ये जो मोहम्मद शहजाद है यह बांग्लादेशी है। यह लगभग कंफर्म हो चुका है क्योंकि इस आरोपी के पास अब तक भारतीय होने का मुंबई पुलिस के पास कोई भी डॉक्यूमेंट्स या प्रूफ नहीं मिला है। देयर इज अ प्राइमरी एविडेंस टू anticipate that this accused is Bangladeshi. He doesn't have a Indian valid document, and there are some seizures which indicate that he is a Bangladeshi national. দ্রুত আরব সাগরের তীরের হাওয়া লাগলো বাংলার রাজনীতিতে। तो सबसे बड़ा सवाल अब यही आता है कि अगर जो बांग्लादेशी है तो बांग्लादेश से जो भारत पहुंचा के দিদির অনুপ্রেরণা তো নদিয়া দিয়ে ঢুকিয়ে তাকে চালান করে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের অপদার্থতা, বর্ডার সিল করতে পারছে না। সৈফ আলী খানের এই যে আক্রমণ, এই আক্রমণ নিয়ে তো আমাদের বিরোধীরা একদম লাফিয়ে উঠেছিল। আরে বিজেপি শাসিত রাজ্যে হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, মুসলিমদের কোনো সুরক্ষা নেই, হ্যান নেই। ধরা পড়লো কে দেখলেন তো? যদি সেলিব্রিটিদেরই নিরাপত্তা না থাকে তাহলে আর সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই দেশে? মুসলিম হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গিয়ে সে সৈফ আলী খানের পেছনে চাকুটা গেঁথেছে। যদি মানুষ তার ঘরের মধ্যে সিকিউর না থাকে তাহলে ভারতবর্ষে যিনি আছেন তাকে তো বলতে হবে যে যারা রাজ্যে রাজ্যে ক্ষমতা দখলের জন্য সবকিছু করতে পারেন, তো ক্ষমতা দখল করা সহজ, কিন্তু মানুষকে নিরাপত্তা দেওয়া অত্যন্ত কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সবার ধরা উচিত। এখন আমাদের যারা ইন্ডি জোট, সোকট ইন্ডি জোট আছে, সেই ইন্ডি জোটের লোকেদের তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত তোলা উচিত। নিশ্চিতভাবে শুধু সৈফ আলী খান নয়,
যাতে সাধারণ মানুষের ওপর কোনো রকমভাবে আপদ বিপদ না আসে, অত্যাচার না আসে, ক্রিমিনালরা যাতে সাহস না পায়, সেই জায়গায় পুলিশকে, সে মহারাষ্ট্র পুলিশ হোক বা যে পুলিশই হোক, তাদের ব্যবস্থা নিতে হবে এবং সবথেকে বেশি হলে বিএসএফকে আরও কড়া হতে হবে। নতুন মোড় দিয়ে দিলেন কলকাতা ইসকনের সহসভাপতি। বম্বেতে এত সিকিউর জায়গাতেও বাংলাদেশি গিয়ে এ ধরনের চাকু মেরে দিল ওনাকে, ওনার বাড়ি ভেতরে। তারপরে চাকু মারলো তো মারলোই, কিন্তু অনেক লোক ওর স্যাফরন গামছা দেখে বলছিল কি এটা তো স্যাফরন টেরর। কিন্তু দেখুন কত মাথা বুদ্ধি লাগে, বাংলাদেশি নাম নিজে এলাইস রেখেছে বিজয় দাস, কিন্তু পুলিশ বলছে কি মোহাম্মদ ইলিয়াস কি নাম আছে। তো এখন তো ভারতই দেখছি কি আমরাই পেটাই খাচ্ছি। এখন বাংলাদেশ তো কি বলবো, মনে হচ্ছে আমেরিকা হয়ে গেছে। আসলে কোন সময় কোন ঘটনা ঘটে সেটা খুব গুরুত্বপূর্ণ। দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দিরের কাজ দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তার পাশে দেখা গিয়েছিল কলকাতা ইসকনের সহসভাপতি মানে রাধারমন দাসকে। তাতে বেজায় চটে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু আজ রাধারমন বাবুর কথায় যেন ওই হাতে চাঁদ পাওয়া বলে তেমনটাই হয়েছে গেরুয়া শিবিরের। তো এখন তো ভারতই দেখছি কি আমরাই পেটাই খাচ্ছি। এখন বাংলাদেশ তো আজকে সনাতনীরা বিপন্ন, কি ওপার বাংলায় কি এপার বাংলায়। সুকান্ত মজুমদার ফুঁসে উঠলেন। শুধু তো বিজেপি রাজ্য সভাপতি নন সুকান্ত মজুমদার, তিনি এমপি, তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, মানে সংবিধানের নামে তিনি শপথ নিয়েছেন থোড়াই কেয়ার, হিন্দু বাঁচাতে হবে যে। ব্যাস শুরু হয়ে গেল ওই যাকে বলে নারদ নারদ শুরু হয়ে গেল। ধর্ম সংস্কৃতি আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। একটা টেরোরিস্ট যে কথা বলে একটা দলের রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রী, সে কথা বলা উচিত নয়। দেখুন, ববি হাকিম সাহেবের কথা যদি আমি ধরি, তাহলে তো হিন্দু সব দেবদেবীর হাতে তো ধারালো অস্ত্র থাকে। তাহলে কি উনি বলতে চাইছেন হিন্দু সমস্ত দেবদেবীরা জঙ্গি? কোন এক কেন্দ্রীয় গুন্ডা মন্ত্রী কথাটা বলছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এরকম কথা বলতে পারে না। নমেনক্লেচার চেঞ্জ করে কেন্দ্রীয় গুন্ডা মন্ত্রী করে দেওয়াটা জরুরি। আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে, সে ডাক্তার হোক, অফিসার হোক, যাই হোক, ফুটে যাবে, 2 পয়সা দাম থাকবে না তার, উদ্বাস্তু হয়ে অন্য কোথাও চলে যেতে হবে। প্রত্যেককে হিন্দু বানান, কট্টর হিন্দু, ধর্মের সাথে কোনো কম্প্রোমাইজ নয়। আমার ধর্ম সবার আগে, তারপরে তুমি এসো যা করতে চাও করো। হিন্দু না ওরা মুসলমান, এর জিজ্ঞাসা কয়জন? প্রথমে আপনারা ভারতীয় তৈরি করুন, মানব তৈরি করুন, মানুষ তৈরি করুন, এই বার্তা আসা উচিত। ভারতীয় সংস্কৃতি, বাংলার সংস্কৃতি বলে যে হিন্দু ধর্মে দেবদেবীদের হাতে অস্ত্র আছে। যেহেতু বিজেপির রাজনীতিটা বাংলার মানুষ প্রত্যাখ্যান করছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো সাধারণভাবে বলে থাকি ভালো মানুষ হন। তো তার বদলে যদি কেউ বলেন যে আগে অমুক ধর্মের হন, বাড়িতে অস্ত্র রাখুন, এগুলো তো যে মসৃণ ভাবে সমাজ চলার ক্ষেত্রে এইসব কথাবার্তা তো প্রতিবন্ধক। ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। কোনো দায়িত্বশীল ব্যক্তি এই ধরনের কথা বলতে পারেন, এটা ভাবাটাই খুব অস্বাভাবিক, যদিও বিজেপি দলটা স্বাভাবিক নয়। শিখ সম্প্রদায়ের ভাইরা, তাদেরও নিয়ম হচ্ছে কৃপান রাখার। তো ভারতবর্ষের সংস্কৃতিতে এটা আছে, নতুন কিছু সুকান্ত মজুমদার বলেনি। আমরা যারা ভারতের মানুষ, তারা বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়ে। ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। ওদের নেতা ভাগবত এসে একই কথাই বলে গেছে, সংবিধান থেকে অনেক কিছু বাদ দিয়ে দেবে, ধর্মনিরপেক্ষতার শব্দ তুলে দেবে, তারই প্রতিফলন এই তো চামচা ভাগবতের। হিন্দু কোথাও বোম ফাটাতে যায় না, হিন্দু আত্মঘাতী বাহিনী বলে কিছু হয় না। কোমরে কেউ জয় শ্রীরাম বলে
আরডিএক্স বেঁধে নিয়ে কোন নিজেকে উড়িয়ে দিয়েছেন, দেখেছেন? হিন্দু যারা প্রকৃত ঠাকুর রামকৃষ্ণ তিনিও বিশ্বাস করেন যত মত তত পথে, বিশ্বাস করতেন। তাই তার বার্তাটাই হচ্ছে বাংলার বার্তা, তার বার্তাই হচ্ছে ভারতবর্ষের বার্তা। সুকান্ত বাবুর বার্তা বা ভগবতের বার্তাটাই বাংলার বার্তা নয়, ভারতের বার্তা নয়। আমরা কাউকে আক্রমণ করতে যাব না, হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না, কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের, বাঁচতে তো হবে আপনাকে। দিদির পুলিশ তো বাঁচাবে না, কারণ ওটা ফিরহাদ হাকিম সাহেবের পুলিশ। দিদির পুলিশ তো বাঁচাবে না, কারণ ওটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর পুলিশ। দিদির পুলিশ তো বাঁচাবে না, ওটা শেখ শাহজাহানের পুলিশ, শওকত মোল্লার পুলিশ। আপনার জন্য কে আছে? আপনার জন্য নরেন্দ্র মোদী আছে, সে পাঠাবে, যে ততক্ষণ আপনাকে লড়াই করতে হবে, রক্ষা করতে হবে। ভাগবতের চামচারা কি ব্যাপারে যে ভাষায় কথা বলবে, ভাগবত যে ভাষায় বলবে সে ভাষাই তো কথা বলবে। ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক উস্কানি দেবার প্রতিনিয়ত চেষ্টা করছে এরা। ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। রাম মন্দির এবং বজরংবলীর মন্দির যদি গ্রামে গ্রামে তৈরি হয়, যুব সমাজ আরো বেশি করে হিন্দু সমাজ শক্তিশালী হবে। শুনলেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী স্কুল বানানোর বদলে মন্দির বানাতে বলছেন, হিন্দুদের বাড়িতে বাড়িতে ধারালো অস্ত্র রাখতে বলছেন। হাজার সমালোচনার পরেও সুকান্ত নিজের কথায় অনড়। টাকারই কথা, আচমকাই কথাটা বলে ফেলেননি তিনি, বলেছেন অঙ্ক কষে। আর যে অঙ্কটা বারবার শুভেন্দু অধিকারী শোনাচ্ছেন, শুনুন। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। ওই মিথ্যাবাদী মমতা ব্যানার্জিকে উত্তর নন্দীগ্রাম দিয়ে দিয়েছে, ওই একই ভাঙা রেকর্ড ও বাজিয়েছিল 21 সালে। 1956 ভোটে হেরেছে, 65,000 মুসলমান ভোট, সব মুসলমান ভোটও পাওয়ার পরেও আমাকে হিন্দুরা জিতিয়েছে। হিন্দু সরকার হবে 26-এ, হিন্দু সরকার হবে। হিন্দুরা এক কাট্টা হয়েছে, আর একটু করা দরকার। 2,33,27,000 ভোট পেয়েছি, যে ভোটের 100% সনাতনী এবং জনজাতিদের ভোট। মুসলিম জানে যে তারা নরেন্দ্র মোদীকে রুখতে গেলে কোথায় ভোট দিতে হবে। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে, 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। মুসলিম এলাকায় আমাদের ব্যাপারটা নাই কিছু, সোজা কথা সোজা বলা ভালো। তুমি আমার, আমি তোমার, ভোট নাই তো আমিও নাই। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আবার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, উল্টা কথায় আপনি বলুন। হিন্দু 39% এককাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট, আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। আজকে সনাতনীরা বিপন্ন, কি ওপার বাংলায় কি এপার বাংলায়। আমি আপনাদের কাছে বলবো, সনাতনীদের এক করুন। আর দুর্ভাগ্য এটাই, আমাদের হিন্দুরা 500,000 টাকায় বিক্রি হয়। আমি শুধু একটা কথাই বলবো, হিন্দু জাগো। হিন্দু যদি না জাগো, বাড়িটা তৈরি করছো, এই বাড়িটা কিন্তু ওরা দখল করবে। জোট বাঁধুন আপনারা, আর 2-3% ভোট দরকার এই রাজ্যে। বৃষ্টি ভাইপোকে ভোটের মাধ্যমে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়ার জন্য। আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে, তাহলেই জিহাদি, জঙ্গি, মৌলবাদদের এখান থেকে আমরা খতম করব। কি বুঝলেন? কি বললাম আমি তখন? অঙ্কটা ধর্মের নয়, অঙ্কটা রাজনীতির, অঙ্কটা ভোটের। বিজেপি রাজ্য সভাপতি তাই বেপরোয়া, এবং বলার পরেও মন্তব্যে অনড়। ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। প্রত্যেক হিন্দু বাড়িতে অস্ত্র রাখা প্রয়োজন, কারণ প্রত্যেক বাড়িতে নিয়ম হচ্ছে, হিন্দুদের বাড়িতে আগে অস্ত্র ছিল। দশমীর দিন অস্ত্র পুজো বা অস্ত্র পূজন ভারতের সংস্কৃতি তথা বাংলার সংস্কৃতির অন্যতম অঙ্গ। হিন্দুদের অস্ত্র রাখা উচিত। কেন অন্য সমাজে রাখলে হিন্দু সমাজের আপত্তি কোথায়? কারবালার জন্য যদি অন্য সমাজে রাখতে পারে, হিন্দু সমাজে রাখতে পারে, অসুবিধা নেই। টার্গেট একটাই,
কিভাবে হিন্দু ভোটকে একজোট করা যায়। শুভেন্দু তো বলেই দিয়েছেন আর দরকার 5% ভোট, মানে 5% হিন্দু ভোট। বলেই দিয়েছেন মুসলমানরা বিজেপিকে ভোট দেবে না, আর বিজেপির কাছে মুসলমান মানেই অনুপ্রবেশকারী নয়তো রোহিঙ্গা। বারবার তাদের আচার আচরণ বক্তব্য মন্তব্যে সেটা তারা বুঝিয়ে দিয়েছেন ইতিমধ্যে। শিয়ালদাতে রোহিঙ্গা ধরা পড়েছে তো নতুন কিছু নয়। আপনি পশ্চিমবঙ্গের কোন জায়গায় দেখতে যাবেন চলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে একের পর এক রোহিঙ্গা ঢুকেছে। পুরো শওকত মোল্লা থেকে শুরু করে শেখ শাহজাহান থেকে শুরু করে এরা মাছের ভেরির পাশে পাশে রোহিঙ্গা বসিয়েছে। আপনি ক্যামেরা নিয়ে যেতে পারবেন না, গেলে আপনাকে খুন করে দেবে। রোহিঙ্গা বসিয়ে রেখেছে যাদেরকে ভোটের সময় ইউজ করে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাতে আসুন, সল্টলেকে রোহিঙ্গাদের বস্তি বসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি আসুন গঙ্গার ধার দিয়ে উত্তর কলকাতার এলাকা, বিস্তীর্ণ এলাকা, সেখানে রোহিঙ্গা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই লাস্ট 10 বছরে বস্তি তৈরি হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন রোহিঙ্গাদেরকে এনে, বাংলাদেশ থেকে মুসলিমদেরকে এনে পশ্চিমবঙ্গে হিন্দুদেরকে সংখ্যালঘিষ্ঠ করার জন্য, অর্থাৎ সংখ্যালঘু করে মুসলিম সমাজকে সংখ্যাগুরু করার চেষ্টা করছে। সীমান্তটা তো আর পশ্চিমবঙ্গ পুলিশ বা জেলা পুলিশ পাহারা দেবে না, সেন্ট্রাল সীমান্ত পাহারা দেবে বিএসএফ। যদি সীমান্ত থেকে একজনও অবৈধ লোক ঢোকে তার জন্য রেসপন্সিবল বিএসএফ। ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে, আর বাড়িতে একটা জন্য ধারালো অস্ত্র রাখুন। বিজেপির টার্গেট আর 5% মুসলিম ভোট। উল্টো দিকে রাজ্যের সবচেয়ে পোড় খাওয়া রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির তৈরিতে তাই সিঁদুরে মেঘ। মানে এটা যদি প্রশ্ন রাখি, জগন্নাথ মন্দিরে তাই কি সিঁদুরে মেঘ দেখছে বিজেপি? দেখুন, গত বিধানসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন রেজাল্ট দেখে যে সিংহভাগ হিন্দু সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট করেনি। এখন মাননীয় মুখ্যমন্ত্রী সেই ভোট ব্যাংকে বোকা বানানোর জন্য করছে। আমরা শুধু এটাই বলি, বিশেষ করে আমি এটা বলি যে দেখুন, রাবণ জীবনে একবারই গেরুয়া পড়েছিল, সেটা হচ্ছে সীতাকে হরণ করার জন্য। ছদ্ম গেরুয়াধারীদেরকে চিনে নিন, যারা ছদ্ম হিন্দু তাদেরকে চিনে নিন, তাহলে হিন্দু সমাজ বাঁচবে। আর যদি রাবণ যেরকম গেরুয়া পরে সন্ন্যাসী সেজে বোকা বানিয়েছিল মা সীতাকে, সেরকম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সমাজকে বোকা বানায়, তাহলে সীতা হরণ হয়ে যাবে, সীতার অগ্নি পরীক্ষা হবে তখন। শুনলেন আপনারা? বলে আমি আর উল্লেখ করছি না কোন ধর্মের কি বৃত্তান্ত। ফলে এই যে 5%, এই 5% তাঁরা কোনো পার্টিকুলার একটা ধর্মের মানুষের ভোটের কথা বলছেন। ফলে ওই রাজনীতি, টার্গেট আর উদ্দেশ্য ভোট ব্যাংক। সুকান্তর কথা শুনে হিন্দুরা কি ঘরে ঘরে অস্ত্র রাখতে উৎসাহিত হবেন? আমার জানা নেই, জানি না। কিন্তু নিজের জমি, নিজের ফসল, সেগুলো রক্ষার ক্ষেত্রে সীমান্ত পারের মানুষকে হাতে দা কাস্তে নিতে হচ্ছে, পাহারা দিতে হচ্ছে তাদের নিজের ফসল। সীমান্ত পেরিয়ে এসে বর্গীদের মতোই ফসল লুটপাট করে পালিয়ে যাচ্ছে বাংলাদেশিরা। আর এদের পেছনে নাকি বিজিবি, তার উস্কানি রয়েছে। প্রান্তিক মানুষজন অভিযোগ করছেন এমনটাই। অতএব রাত বিরেতে অস্ত্র হাতে গ্রামের মানুষকেই বর্গী তাড়াতে হচ্ছে। সীমান্তে এটাই এখন চেনা ছবি। মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি সীমান্তের যেখানে কাঁটাতার নেই সেখান দিয়ে ঢোকার চেষ্টা করছে বাংলাদেশিরা। লুকিয়ে চুরিয়ে অনুপ্রবেশ হচ্ছে সেখানে। ওপার বাংলা থেকে এপার বাংলায় ঢুকে পড়ছেন তারা। শরীফুলের কথা একবার ভাবুন আপনারা। বাংলাদেশের শরীফুল ইসলাম শেহজাদরা তো ভারতে ঢুকে পড়ছে, সাইফের ঘর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এদেশে ঢুকে জাল নথিতে ভোটার কার্ড, আধার কার্ড পর্যন্ত করে ফেলতে পারছে তারা। একটা বিরাট চক্র কাজ করছে। সে প্রসঙ্গে আমি এই মুহূর্তে ঢুকছি না, কিন্তু রোজ রোজ এই যে ফসল, গরু, বাছুর চুরি করতে বাংলাদেশিদের ঢুকতে হচ্ছে কেন বলুন তো? মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়ে তার দেশের মানুষের রুটি রুজির ব্যবস্থা করে দিতে পারছেন না, তাই বিজিবিও কি ছেড়ে রেখেছে? ভারতে চুরি করে, লুটপাট করে তোরা খা, এমনটা বলতে চাইছে। কথাগুলো কেন বলতে হচ্ছে জানেন? তার কারণ গতকাল শনিবারও মালদার সুখদেবপুর সীমান্ত অনুপ্রবেশ নিয়ে ধুমধুমার কাণ্ড বেঁধে যায়।
উস্কানি এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, শুক্রবার রাতভর উস্কানি এসেছে বাংলাদেশের ওদিক থেকে। অনুপ্রবেশে বাধা পেয়ে বড় বড় ঢিল ছোড়া হয়, ইটের জবাব কাঁদানে গ্যাসে দিয়েছে বিএসএফ, দিতে বাধ্য হয়েছে। সুখদেবপুরের মানুষও রেডে করে নেমে পড়েন, কারণ উপায় ছিল না। তারা অভিযোগ করেছেন বিজেপি লুটপাটে ক্রমাগত মদত দিয়ে যাচ্ছে, মাথাপিছু 50 টাকা। এই 50 টাকা দিলেই বিজেপির হাতে ওই টাকা গুঁজে দিলে অনুপ্রবেশের ছাড়পত্র মিলে যাচ্ছে। ভাবুন একবার, এই সুখদেবপুরেই গত 8ই জানুয়ারি একটা বড় অশান্তি বেঁধে গিয়েছিল। ওইদিককার বাংলাদেশের পাবলিকের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন পয়সা নেই? গম কাটার জন্য ওরা কাইটা নিয়ে যাবে। প্রতি দুষ্কৃতীদের কাছ থেকে অন্তত 50 টাকা করে তারা নিচ্ছে বলে অভিযোগ এই সুখদেবপুরের গ্রামবাসীদের। এবং তারা বলছেন তাদের কাছ থেকে প্রতি দুষ্কৃতীদের কাছ থেকে 50 টাকা করে নেয় এবং তাদের মাধ্যমেই, তাদের সাহায্যেই বাংলাদেশি দুষ্কৃতীরা এই পথ দিয়ে ঢুকে পড়ে। ওরা আপনার যেটি টাকা দিল ওরা কিছু কিনে খাবে, মুরগা হোক আর কিছুই হোক, ওরাই পাঠাচ্ছে। এবং আমি যে পথ দিয়ে হেঁটে আসছি, এই দূরে দেখা যাচ্ছে সেই পথ এবং কাঁটাতারবিহীন সেই রাস্তা, যেখানে গর্ত করে দেওয়া হয়েছে, যেখান দিয়ে খুব সহজে তারা ঢুকে পড়তে পারে এবং যখন তখন তারা ঢুকে পড়ছে এবং হামলা চালাচ্ছে। বর্ডার টোপলে আমরা রেডি আছি, তৈরি আছি সব সময় কার ইট পাথর হাঁসুয়া, হ্যাঁ আমরা রেডি আছি। সুখদেবপুরের এই সেই এলাকা, এই এলাকাটা বিশেষ করে গুরুত্বপূর্ণ এই কারণে যে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে কাঁটাতার একটা অংশে শেষ হয়েছে এবং তারপর থেকে আর কিন্তু দীর্ঘ প্রায় 1.5 কিলোমিটার রাস্তা কোনো কাঁটাতার নেই সীমান্তে। এবং শুধু তাই নয়, কাঁটাতার থেকে একটু পরেই যেখানে ফাঁকা জায়গা, সেইখানে কিন্তু গর্ত অনেকটা সুড়ঙ্গের মতো তৈরি করে রাখা হয়েছে। আর এই পথ দিয়েই মূলত বাংলাদেশি দুষ্কৃতীরা খুব সহজে ঢুকে পড়ছে। গত 8ই জানুয়ারি এখানেই বড় অশান্তি বেঁধেছিল। 1.5 কিলোমিটার খোলা সীমান্তে বিএসএফ কাঁটাতার দিতে গেলে বিজেপি বাধা দেয়। সুখদেবপুরের মানুষ বিজেপির বাধার তোয়াক্কা করেনি, তাতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। তবে শুধু মালদা সুখদেবপুর নয়, বাংলার যেখানে যেখানে সীমান্ত সেখানে সেখানে উস্কানির ছবি রয়েছে। প্ররোচনা দিতে কখনো 0 পয়েন্টে ছাউনি দিচ্ছে, কখনো আমাদের জমিতে ঢুকে আমাদেরই কৃষককে পিটিয়ে যাচ্ছে। গত 2-3 মাস ধরে এই ধরনের কাজ চলছে। মানুষজন চাইছেন বিএসএফ দ্রুত কাঁটাতার দিয়ে ঘিরে ফেলুক সীমান্ত। এই সীমান্তের বাঙ্গালপাড়া রয়েছে, আর এই বাঙ্গালপাড়ার বাসিন্দা আজিমুদ্দিন বাবু, তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন প্রয়োজনে সংঘাতে যাবেন, কিন্তু 1 কোদাল মাটি বাংলাদেশকে ছাড়া হবে না। বাংলাদেশ আমি 1 চুমদা মাটি ভারত থেকে আমি ছাড়বো না। আমার যদি লাশ গড়াগড়ি হয়, আগের যুদ্ধের সময় লাশ গড়াগড়ি হতো, আমার 1 কোদাল মাটি ঘাগরা ক্যাম্পে পাইছি, সবগুলো কাটে নিয়ে আসছে। মুর্শিদাবাদের ভগবানগোলার সীমান্তেও কিন্তু অগ্রাসী মনোভাব বাংলাদেশিরা। এখানে কিন্তু বাংলাদেশিরা অনুপ্রবেশের চেষ্টা করে এবং এখানকার যে ফসল চাষের জমি রয়েছে, সেই সব চাষের জমির ফসল খাইয়ে দেয় এবং জোর জবরদস্তি সেই সব ফসল নিয়ে চলে যায়। এখানে যে ভগবানগোলা নির্মল চর এলাকা রয়েছে, এই চর এলাকায় কিন্তু কোনো কাঁটা তার নেই, সেই কারণে তারা অগ্রাসী মনোভাবভাবে গতকালই কিন্তু তারা প্রবেশ করেছিল ভারতের সীমান্তে এবং সেখানে যারা ভারতীয় কৃষক বাধা দিতে গেলে তারা সংখ্যায় প্রচুর পরিমাণে থাকায় আরও অগ্রাসী মনোভাব ছিল। সেই সময় বেশ কয়েকজন বিএসএফ জওয়ানও গিয়েছিলেন, কিন্তু সেই জায়গায় গিয়ে তাদেরকে রোকা সম্ভব হয়নি। আমরা মোটামুটি যদি সীমান্তের দিক দিয়ে একটু ঘেরা হয় তাহলে তো ভালো থাকি। কিরকম সুবিধা হবে? ভালো হবে, তাহলে এখানে মানে চুরি ছড়াই হ্যান ত্যান হবে না, গরু বাছুর নিয়ে যায়, গরু বাছুর নিতে পারবে না। এবং সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের তরফে কোনো রকম তাদেরকে বাধা সৃষ্টি করে, কোনোভাবে তারা কিন্তু এই সমস্ত মেনে নেবেন না। যে কোনো উপায়ে তারা একটা উত্তেজনামূলক প্ররোচনামূলক কাজ করে চলেছে একের পর এক। বাংলাদেশে এই মুহূর্তে একটা ভোলাটাইল সরকার চলছে এবং ভারতকে উত্তপ্ত করার একটা চেষ্টা হচ্ছে। তো ভারত স্বাভাবিকভাবেই এই ফাঁদে পা দেবে না। ভারতীয় সীমানা রক্ষা করার দায়িত্ব বিএসএফ এর। বর্ডারটা সবসময় সেন্সিটিভ। আজকে এই যে লক্ষ লক্ষ কেন কোটি কোটি অনুপ্রবেশকারী এসে ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার জায়গায় জায়গায় জমি জায়গা দখল করে নিয়ে আইন শৃঙ্খলা হাতে নিয়ে নিচ্ছে, সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে নিচ্ছে, এখানকার মানুষের জীবনকে দুর্বিষহ করছে। এটা বর্ডারের জন্য। সল্টলেকে যান, রোহিঙ্গা কত লাগবে? আপনি উত্তর কলকাতায় গঙ্গার পাড়ে যান, আপনাকে দেখিয়ে দিচ্ছি রোহিঙ্গা বস্তি বসানো হয়েছে। শুধু তাই নয়, শওকত মোল্লা থেকে শুরু করে শাহজাহান শেখ, এদের মাছের ভেড়িগুলোদের যে নিয়ন্ত্রণে আছে, মাছের ভেড়ির চারপাশে রোহিঙ্গাদেরকে বসানো হয়েছে। আপনি ছবি তুলতে পারবেন না, গিয়ে ভিডিও তুলতে গেলে আপনাকে খুন করে দেবে। তো এই তো পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর জন্য যা যা করা দরকার
তার বীজ বপন করে দিয়ে গেলেন। সরকার যখন কোনো স্টেপ নেয় অনেক কিছু চিন্তা ভাবনা করে নেয়। আমাদের সেনাপ্রধানেরও স্টেটমেন্ট এসেছে, সেন চিন্তা করার কোনো কারণ নেই। যেভাবে ওখান থেকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, এখানকার সাধারণ মানুষের ভাবাবেগে সেটা লাগছে, ওতে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। কারা বলছে, তাদের কি যোগ্যতা আছে, ক্ষমতা আছে, এটা আমরা জানি। তারা পেছন থেকে লুকিয়ে চুরিয়ে এ ধরনের কাজ করে। ওই দেশটা কে জানে ভারতের পাওয়ার কি? লাপালাপি করে কুয়োর ব্যাংক লাপালাপি করছে। ভারতের অরিজিনাল যদি ইচ্ছে করে ভারতবর্ষ একদিনেরও কাজ নয়, কিন্তু সেইটাকে আটকাতে হবে যাতে তার প্রভাবটা আমার দেশে না পড়ে। যেহেতু বিদেশ, আমরা রাইট হস্তক্ষেপ করতে পারি না, কিন্তু সরকার তার হাতে যা যা রাস্তা আছে সব প্রয়োগ করছে। আমি খুলে দিয়ে চুপ করে রাখলাম, এখানে কমনালাইজ করব, আমি এখানে ডিভিশনাল পলিটিক্স করার জন্য হাঁ করে বিএসকে বলে চুপসে রহো, এটা তো উচিত না। দেশের নিরাপত্তা সব থেকে আগে, কারণ দেশ সব থেকে আগে, দেশের স্বার্থের আগে কিচ্ছু নেই।